বাচ্চা যেমন রঞ্জন, কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছি, দেশের ভবিষ্যৎ কি? এই সিচুয়েশনে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন হবে আপনি আশাবাদ ব্যক্ত করছেন, আমরাও আশাবাদ রাখতে চাই নির্বাচন হওয়া খুব প্রয়োজন, কিন্তু এইসব সিচুয়েশনে কতটা আনসারদেরকে 17,000 শটগান দেওয়া হচ্ছে, সার্বিক বিষয়ে আপনার মূল্যায়ন আশা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। আরেকটা পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্দর নিয়ে এতদিন মানুষ মুখ বন্ধ করেছিল। প্রধান উপদেষ্টা বলেছিলেন বন্দর দেয়ার যদি কেউ বিরোধিতা করে তাকে প্রতিহত করার জন্য শ্রমিকরা রেগুলারলি মশাল মিছিল করছেন, অন্তত কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমেছে। বন্দর কি দিয়ে দেওয়া হচ্ছে? ধন্যবাদ আতিক, আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ তোমার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমার মাধ্যমে তোমার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আমি প্রথম চট্টগ্রাম বন্দর থেকে বলি, শ্রমিককে জিজ্ঞাসা করে কি আমি আমার জমিতে ধান লাগাবো? চট্টগ্রাম বন্দর কাকে দিব না দিব এটা শ্রমিকের কি আছে, তার কি বলার আছে? এটা প্রশাসনের সিদ্ধান্ত, রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করব। শ্রমিক কি বুঝে কোন বন্দর কিভাবে চলবে না চলবে, এই করে করে মাথায় তুলতেছি আমরা শ্রমিকদেরকে। শ্রমিক কাজ করবে, তাকে যে কাজ করতে বলা হয় সেই কাজ হবে, সে শ্রমিক কি জানে? এখন তুমি শ্রমিককে মাথায় তুলছো, শ্রমিক সাহেবরা মানা করছে চট্টগ্রাম বন্দর দিবেন না, হ্যাঁ, আর ওনারা বসে বসে গাঞ্জা খাবেন এখানে, হ্যাঁ, ইয়াবা খাবেন। আমি মনে করি বাংলাদেশের উন্নতির প্রয়োজনে শুধু বন্দর নয়, আমাদের দেশে উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য বিদেশি প্রয়োজন। সবকিছু সরকারের সমালোচনা করতে পারতে কোনো মানে হয় না। এই সরকারের আরো অনেক আগে উচিত ছিল এই বন্দর, বিদ্যুৎ, অবকাঠামো, যেগুলাতে বড় বড় বিনিয়োগের প্রয়োজন পড়ে, যেগুলো আমেরিকারও একসময় বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে কাজ করেছে। এই যে বিরাট চায়না যে আজকে বিশাল অর্থনৈতিক উন্নতি হয়েছে, সেখানেও কিন্তু চায়নারা বিদেশি বিনিয়োগ নিয়েছে, আমেরিকান বিনিয়োগ নিয়েছে, জার্মান বিনিয়োগ নিয়েছে, বিভিন্ন দেশের বিনিয়োগ নিয়ে তারা উন্নয়ন করেছে। তারপরে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, সেই ক্যাপাসিটি বিল্ড আপ করার পরে তারা আস্তে আস্তে ধাপে ধাপে হয়েছে। আমাদের যে আছে গার্মেন্টস সেক্টরে এত উন্নতি হয়েছে, এখানেও তো বিদেশি বিনিয়োগ আসছে। বিদেশিরা আগে অনেক বেশি প্রফিট করত, এখন তারা আর ওই প্রফিট মার্জিন নাই, তারা চলে গেছে। কিন্তু ইতিমধ্যে বর্তমান সময়ে আমাদের উদ্যোক্তারা তারা সক্ষমতা অর্জন করেছে, তারা নিজেরাই এখন টেক্সটাইল চালাতে পারে, ফ্যাক্টরি চালাতে পারে, গার্মেন্ট চালাতে পারে। একইভাবে আমাদের বিদ্যুৎ উচিত ছিল অন্তত 5-10 বছরের জন্য বিদেশি বিনিয়োগ আনার জন্য আরো উন্মুক্ত করে দেওয়া। তারপরে আমাদের রেট আমরা ঠিক করতাম, এটা অটোমেটিক ঠিক হয়ে যেত। এটা মার্কেট ফোর্সেই এগুলা ঠিক করে দেবে। আজকে চট্টগ্রাম বন্দরের যে কি অবস্থা, শুধু চট্টগ্রাম ঢাকা বিমানবন্দর দেখেন না, এটাকে তো বিদেশি দেওয়া উচিত। আমরা চালাতে পারি না, একটা ওয়ার হাউস চালাতে পারি না, একটা মাল খালাস করার জন্য একটা কার্গো ওয়ার হাউস চালাতে পারি না। আপনি রাস্তাঘাটে দেখেন, ঢাকার রাস্তাঘাটে কি অবস্থা, ট্রাফিক কন্ট্রোলের কি অবস্থা, হাইওয়েগুলোর কি অবস্থা দেখেন তো আপনি। আমি চালাইতে পারি না। এখন বিদেশিরা যদি দেশে এসে লাভ করতে না পারে তাহলে আসবে কেন? কারণ আপনারা বিদেশিদের আসতে দিবেন না বা রাজনীতি দিয়ে দিয়ে বিদেশিদেরকে। একবার তো প্রশ্ন করেন না, $29 মিলিয়ন তদন্ত কেন হচ্ছে না? কেন শেখ হাসিনা বা রিজিম চেঞ্জের জন্য বিদেশি বিনিয়োগ $29 মিলিয়ন করা হলো? এটা তো বিনিয়োগ, এটাই তো কথা বলছেন। আজকে আমাদেরকে এই দেশটাকে জনগণের মানুষকে তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, নিরাপত্তা দিতে হলে আমাদেরকে অর্থনৈতিক উন্নত হতে হবে। আজকে আমরা বিদেশে যে শ্রমিক গুলা পাঠাচ্ছি, কি হারে তাদের রক্ত
নিয়োজন করতেছি, দেখতে পাচ্ছেন? কেন বিদেশের মাটিতে চাকরি করবে, মালয়েশিয়ায় চাকরি করবে, সৌদি আরবে চাকরি করবে, দুবাইতে চাকরি করবে, বিভিন্ন কাতারে, কুয়েতে চাকরি করবে, তাদেরকে টাকা দিয়ে কেন যেতে হবে? ওটা মুসলমান দেশ না? যতগুলা দেশের নাম বললাম সবগুলোই তো মুসলমানের দেশ, সব মুসলমান না বলে ভাই ভাই? তখন সমস্ত দেশে যেতে হলে আমাদের টাকা দিতে হয় কেন? ওখানে ইসলামিক চেতনা কাজ করে না? আমাদের শ্রমিকদের কাছ থেকে কেন টাকা নিতে হবে? বরঞ্চ উল্টো আমাদের শ্রমিকদেরকে টাকা দেওয়া উচিত, তাদেরকে এখানে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া উচিত, বাংলাদেশে এখানে প্রশিক্ষণ কেন্দ্র করা উচিত। সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, যেখানে যেখানে আমাদের লোকেরা যাবে কাজ করতে, তাদেরকে বাংলাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং সেই বিনা পয়সা প্রশিক্ষণ করে তারা যাবে। এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা করবে। এটাও তো আমরা শোষণের জন্য আমাদের বিভিন্ন দালালদের হাতে তুলে দিয়েছি। তখন দেখেন না শ্রমিক ভাইরা, তখন বুঝেন না? কাজে কথা বাড়াবো না আজকে। এই শ্রমিক কি বলতো না বলো, শ্রমিককে জিজ্ঞাসা করে আমি আমার মিল ফ্যাক্টরি করি না, শ্রমিককে জিজ্ঞাসা করে কেউ গার্মেন্টস ফ্যাক্টরি করে নাই, শ্রমিককে জিজ্ঞাসা করে কেউ ওই প্লাস্টিক ইন্ডাস্ট্রি করে না, শ্রমিককে জিজ্ঞাসা করে কেউ বাস কেনে না, ড্রাইভারকে জিজ্ঞাসা করে কেউ বাস কেনে না, হেল্পারকে জিজ্ঞাসা করে কেউ বাস কেনে না, ট্রাক কেনে না, ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করে, যে ট্রাকে মাল উঠাবে তাকে জিজ্ঞাসা করে কেউ ট্রাক উঠে না। এই জন্য এই কথাগুলো বাদ দেন না। আর কত লেখাপড়া জানেন না, শিক্ষা দীক্ষা নাই, একমাত্র শ্রম, সে শ্রম তো দিতে পারে না, তার মতামত, বন্দর কাকে দিবে না দিবে তার মতামত, এগুলা মানে এন্টি পিপল, এগুলা জনগণের স্বার্থ বিরোধী বক্তব্য। এগুলা দিয়ে উস্কায় দিয়ে আমাদেরকে উস্কায় দিয়ে আমাদের উন্নয়নটাকে প্রতিহত করে। এরা সরাসরি ভারতের দালাল, সবগুলো ভারতের দালাল। তারা চায় না আমাদের দেশে উন্নয়ন হোক, আমরা স্বাবলম্বী হই, আমরা আমাদের পায়ে দাঁড়াই। ওই শ্রমিকগুলা বাংলাদেশের না, শ্রমিককে জিজ্ঞাসা করে আমি করবো নাকি? আমার জমিতে ধান লাগাই, আমি কি শ্রমিকটাকে জিজ্ঞাসা করি নাকি এই ধান লাগাবো না লাগাবো না? আমার পুকুরে মাছ চাষ করি, আমি যে জেলে মাছ ধরে তাকে জিজ্ঞাসা করে মাছ ছাড়ি? দেখাতে আমার বন্দর, আমার দেশের বন্দর কি করবে না করবে সেটা ডক্টর ইউনূস সাহেব যারাকে বন্দরের দায়িত্ব দিয়েছেন ওই ভদ্রলোকের দায়িত্ব। উনি সে দায়িত্ব পালন করতে পারতেছেন না, এটাই তো প্রমাণ। 1.5 বছর চলে গেল, উনি সিদ্ধান্ত নিতে পারলেন না। যারা সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাদের নাই, তাদেরকে দায়িত্বে রাখার কোনো প্রয়োজন নাই, কোনো মানদণ্ডে রাখা যায় না, উনি যেই হোক। ডক্টর ইউনূস সাহেবের একই অবস্থা। আজকে ইউনূস সাহেবের প্রচুর ব্যর্থতা, এতগুলা ব্যর্থতার তালিকা করেছে শফিউল আলম, আমি ধন্যবাদ জানাই। সে এতগুলো সেক্টর আইডেন্টিফাই করতে পারলো কি করে যে এতগুলো সেক্টরে উন্নয়ন হয়েছে। তার মানে সারা বাংলাদেশের মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে বলছে এই এই জায়গাগুলোতে ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কথা জনগণ তুলে ধরেছে বলেই, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানগুলো তুলে ধরেছে বলে আজকে শফিউল আলমকে, শফিউল আলমকে নামে আলম না কিংবা জানিও না, তাকে এটা জবাবদিহি করতে হচ্ছে। এই জবাবদিহির মাধ্যমে তো প্রমাণ হয় যে এতগুলো তালিকা তো আমার মুখস্থ করতে মেট্রিক পাস 3বার করতে হবে, এটার উপর পিএইচডি করা যাবে। শফিকুল আলম কতগুলা তালিকা দিয়েছে, এর উপরে থিসিস লেখা ঢাকা ইউনিভার্সিটি দিলে ঢাকা ইউনিভার্সিটির হুজুর আমাকে, বিসি সাহেব আমাকে পিএইচডি দিয়ে দিবেন। এটি তো মনে রাখা কঠিন। সে বলেছে উন্নয়ন করেছে, তার কথা তো বলবেই। সে যখন বলেছে উন্নয়ন করেছে, তার মানে উন্নয়ন হয় নাই, এটি স্বাভাবিক। শেখ হাসিনা ওদিন বলে গেছে দেশে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় নাই, কারণ সেখানে বলেছে উন্নয়ন হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের তথ্য সেক্রেটারি অর্থাৎ প্রেস সেক্রেটারি যে বক্তব্যগুলো দিয়েছেন, এর মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেলেন ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশের কোনো কাজে আসেন নাই।
উনি 3টা ওয়াদা করেছিলেন, একটা ওয়াদা করেছিলেন, উনি বলছিলেন ওনার দায়িত্ব 3টি, উনি 3টি কাজ করবেন। একটি হলো সংস্কার করা, দ্বিতীয়টি হলো বিচার করা, সংস্কার বিচার, এবং তৃতীয়টি নির্বাচন। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, উনি অত্যন্ত সফল হয়েছেন সংস্কার করার জন্য। আমি তাকে অভিনন্দন জানাই। তিনি সকল রাজনৈতিক দলকে নিয়ে অত্যন্ত ঘটা করে, বৃষ্টির মধ্যে ভিজে কষ্ট করে বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় খোলা মাঠে বসে উনি সংস্কারের সনদ দস্তখত করেছেন, সবাইকে নিয়ে করেছেন। অর্থাৎ সনদ সংস্কার নির্ধারিত হয়েছে, সেটা জুলাই সনদ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং সেই সনদের ব্যাপারে উনি প্রেসিডেন্সিয়াল অর্ডারও ঘোষণা করে দিয়েছেন। তার মানে শতকরা শতভাগ সংস্কারের আমরা সফল হয়েছি। এই জন্য অবশ্যই আমরা সবাইকে ধন্যবাদ দিতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস এবং সরকারকে তার প্রথম ধাপ সংস্কার করার জন্য ওনাকে ধন্যবাদ দিতে পারি। দ্বিতীয়ত বলেছেন বিচার, অত্যন্ত দক্ষতার সঙ্গে গতকালকে বিচারের প্রথম ধাপ শেষ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিচারটা করেছেন, ভালো মন্দ আমি চিন্তা বলতে চাই না, বিচারটা সমাপ্ত করেছেন। সব জিনিসই তো মানুষ শতকরা 100 মানুষ খুশি হবে না, যে কোনো জিনিসেরই কিছু না কিছু বিরোধিতা করবে। আমি এখানে আজকে সেই বিরোধ যাচ্ছি না, আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, তারা বিচার কার্য সম্পাদন করেছে, এটাও তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখানেও তো তারা সফল হয়েছে, কেউ তো বলে না, অস্বীকার করে নাই। তারা দুজনকে ফাঁসি দিয়েছেন, বিচার কাজ সমাপ্ত হয়েছে, বাকিগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, এটাই স্বাভাবিক। তার মানে দুটি ওনার যে কমিটমেন্ট ছিল 3টি, তার মধ্যে 2টি উনি সমাপ্ত করে ফেলেছেন, এবং তৃতীয়টি ওনার সামনে আছে, এবং সেটার জন্য উনি তারিখ নির্ধারণ করে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা 12 তারিখের আগে উনি জাতীয় সংসদ নির্বাচন দিবেন, এবং তার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন। কাজে আমরা অপেক্ষা করে আছি উনি তৃতীয়টা কতটুকু সফলতা অর্জন করেন। আমি মনে করি প্রথম এবং দ্বিতীয়টা যত সফলতা অর্জন করছে, তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য সফলতা উনি অর্জন করতে পারবেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে। কাজে সেই নির্বাচন দিতে উনি কমিটেড। দেশে বিদেশে সকল জায়গায় উনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন আনন্দ উৎসবের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন সংগঠিত হতে পারলেই ওনার তৃতীয় ধাপটা উত্তরণ হবে। ইতিমধ্যে সকল রাজনৈতিক দল সহযোগিতা করার জন্য তারা প্রার্থীর নাম তালিকা করে দিয়েছে। ইসি সাহেব আহ্বান জানিয়েছেন, ওনার একার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না, রাজনৈতিক দলের সহযোগিতা চান। আমার মনে ইতিমধ্যে সকল রাজনৈতিক দল ওনার সঙ্গে আলোচনায় বসেছে, কথা বলেছে, এবং সেখানেও তাকে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দিয়েছে। কাজে এখানে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি হয়েছে যে আগামী মাসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এই পর্যায়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হবে। এটু সকল রাজনৈতিক দলের ঐক্যমতে, বিশেষ করে যারা আওয়ামী ঘরানা বিরোধী তাদের মধ্যে ঐক্যমত হয়েছে যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ দিয়া একটি আনন্দমুখর নির্বাচন হবে। জাতি সেই নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে, এবং আমি মনে করি তার এই উপদেষ্টা পরিষদের যে কর্মক্ষমতা আছে, সক্ষমতা আছে, তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে পারবে। আমি আশাবাদ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই হবেই হবেই। ডাক্তার ভাই, আমি একটা জিনিসে নজর দিতে চাই, আবার একটু ফিরে যেতে চাই বন্দর প্রসঙ্গে। এই যে আমাদের এর আগে আমেরিকার সঙ্গে চুক্তি করলো, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, জানানো যাবে না, বলা যাবে না, এখনো আবার গোপন, অনেক কিছু বলা যাবে না। আমি কয়েকটা কমেন্টে আপনাদের দিকে নজর দিই। আপনাকে একজন লিখেছেন ভালো মানুষ, আজকে আরো একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমি বলবো না যে
দেশের রাজনীতিবিদদের মধ্যে মেজর আখতারুজ্জামান রঞ্জন ভালো মানুষ, সেই জন্যই তিনি বোধহয় রাজনীতিতে কখনোই ওভাবে ইয়ে করে না। আচ্ছা, যাই হোক, ভালো মানুষ। আপনার নির্বাচনের নামক মূলা ঝুলাইছে কিন্তু নির্বাচন দেবে না, দর্শকের মন্তব্য। বিএনপি বন্দর নিয়ে চুপ থাকার জন্য কত নিয়েছে, রহস্যজনক কারণে বিএনপি বন্দর নিয়ে কিছু বলে না। তারপর স্যারকে বলেন এই সমস্ত কর্মকাণ্ডের মাঝে যে বিদেশিদের সাথে যে গোপন চুক্তি হচ্ছে সেই বিষয়ে তিনি কি জ্ঞাত কিনা, আপনার কাছে জানতে চেয়েছি। মেজর আখতারুজ্জামান কিসের নির্বাচন, কিসের ইউনূস পালাচ্ছে দ্রুতই, এই বিচার ফাঁসি নির্বাচন, এসব খেলাধুলার মাঝখানে যে বিদেশিদের সফলভাবে বন্দর দিয়ে দিচ্ছে, এইসবের আড়ালে অনেকে এটা সন্দেহ করছেন। এদেশের মানুষের অধিকার ছিল না, এই নির্বাচন কিসের নির্বাচন? চট্টগ্রামে নিউমোরিং দেয়া হলো, লাস্ট অবৈধ সরকারের বৈধতা কি? কানসাট কাণ্ডের বিচার চাই। স্যার, হলদিয়া বন্দর যে দিয়ে দিল আর সেই চুক্তি স্বাক্ষর করলো, এ বিষয়ে কিছু বলেন। মানুষ বন্দর নিয়ে খুব কনসার্ন, এবং এই যে গোপন চুক্তি প্রকাশ করা, অর্থ উপদেষ্টা একাধিকবার বলছে যে এগুলো অনেক কিছু আছে, এগুলো বলা যাবে না। এই বিষয়গুলো মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে যে কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যাই কিছু বলার জন্য তো প্ল্যাটফর্ম হলো সংসদ। জনসভায় বক্তৃতা করে রাষ্ট্রীয় কথা বলা যায় না, বলার কোনো সুযোগও নাই। রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করার মাধ্যম কোন রকম পত্রপত্রিকা, মিডিয়া বা রাজনৈতিক সভা নয়। যদিও আমরা এখানে একটা ফোর্থ রাইট বলে করেছি যে সংবাদপত্রে একটা আইন দিয়েছি, তারা প্রশ্ন করতে পারবে, জানতে পারে, জানার অধিকার আছে। কিন্তু জবাবদিহিতা তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একমাত্র সংসদের কাছে জবাবদিহি করতে হয়, যেই সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত হয়। কাজে আজকে এই মুহূর্তে সরকার যা কিছু করছে তা তো গোপন রাখতেই হবে, রাখাটাই স্বাভাবিক। সে কাকে জানাবে, কোন গ্রুপকে জানাবে, কোন পক্ষের লোককে জানাবে, কোন সাংবাদিককে জানাবে বলেন? কাজে এখানে তো সরকার না জানানোটা উচিত, আমি মনে করি না জানানো উচিত। তো সরকারের কাজ করে মানুষকে তার সুফল দেওয়া উচিত। আজকে যখন নির্বাচিত সংসদ হয়ে আসবে, সংসদ জবাবদিহি চাইতে পারবে, সরকার জবাবদিহি করতে বাধ্য হবে, সেটা অবশ্যই হবে। এবং সেটার জন্য সর্বাঙ্গে প্রয়োজন নির্বাচন। আমার যে সমস্ত ভাইরা কনসার্ন, বিভিন্ন কথা বলছেন, তাদের মতামত প্রকাশ করছেন, আমি তাদেরকে স্বাগতম জানাই। তেনারা যে মতামত প্রকাশ করছেন, আমিও মতামত প্রকাশ করছি। আমরা একে অপরের মতামত ঐক্যমত হব, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা মতামত আমি শুনলাম, আপনাদের মতামতের সঙ্গে আমি হয় অনেকগুলোর সঙ্গে একমত আছি, আবার অনেকগুলোর সঙ্গে বিনয়ের সঙ্গে বলছে একমত নই। ঠিক একইভাবে আমার মতামতের সঙ্গে আপনারা সবাই ঐক্যমত হবেন, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। তাই প্রতিটি রাষ্ট্রের বা যিনি রাষ্ট্র পরিচালনা করেন তার কতগুলো লক্ষ্য থাকে, তার সর্বাগ্রে হলো জনকল্যাণ। এখন একটি মানুষ রাস্তা বানাবে, আমরা সিদ্ধান্ত নিলাম যে পুনিয়ার বাড়িতে যাওয়ার জন্য আমরা হাওড়ের উপর একটা রাস্তা বানাবো। তাহলে সেই রাস্তাটা বানাতে গেলে প্রথমে যে ভদ্রলোক ক্ষতিগ্রস্ত হবে তিনি হলেন ওইখানকার জমিওয়ালারা, কারণ খালি জমি নাই এখন বাংলাদেশে। তাহলে রাস্তাটা করতে গেলে তো ওই লোকটা বলবে যে আমার বাড়ির উপরে দিয়ে আমার জমির রাস্তা কেন, সে তো বাধা দিবেই। এবং তাকে যদি আমি আগে থেকে জানায় বলি রাস্তা দিতে হবে, তাহলে দেখা যাবে সে এখানে ঘর বানায় ফেলছে, এমনকি মসজিদ বানায় ফেলবে, যাতে রাস্তার দিকে যেতে না পারে। ফলে জনস্বার্থে এগুলোকে গোপন রাখতে হয়। একইভাবে যে কোনো উন্নয়ন প্রতিষ্ঠান করতে গেলে, মিল কারখানা করতে গেলে একজন লোক, আজকে আমাদের দেশের দুর্ভাগ্যক্রমে আমরা সরকারি পর্যায়ে মিল কারখানা বাজারের জন্য কোনো জায়গা সুনির্দিষ্ট করি না, কোনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেয় নাই। অথচ আমরা প্রতিটি বাজার থেকে তোলা তুলি। চাঁদা বাজার প্রথম শুরু হয় ওই বাজারের খাজনার থেকে। অথচ দুর্ভাগ্য আমাদের এবং দুর্ভাগ্য সরকারদের,
হত চরিত্র বা দুর্বৃত্ত সরকারদের চরিত্র যে বাজার থেকে তুলা উঠা হয়, অথচ সেই বাজারে ন্যূনতম সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় না। এমনকি জমিটা বন্ধ সরকারের নয়, মানুষের জমির উপরে জোর দখল করে, রাস্তার উপরে জোর দখল করে বাজার বসানো হয় এবং সেই বাজার থেকে তুলা তুলে হয়। সেটা তোমার ইটনার বাজারে হচ্ছে, অষ্টগ্রামের বাজারে হচ্ছে, মিঠামনের বাজার হচ্ছে। এবং এগুলা করছে কি দুশ্চরিত্র সরকারি কর্মকর্তারা, টিওনো এবং ওই পর্যায়ের কর্মকর্তারা, ওনারা বাজার থেকে বাজার অকশন দেন, মানে বাজার ইজারা দেন। আরে বেটা বাজার ইজারা দেয় তোকে, বাজার থেকে তোর বাপের সম্পত্তি। বেটা বাংলাদেশ সরকার তুই চাঁদা নিবি, কি ফেসিলিটি দিয়েছো বাজারটার মধ্যে? তুই বাজারে কি সুযোগ সুবিধা দিয়েছ যে শুয়োরের বাচ্চা তোরা চাঁদা উঠাবি, তোরা বাজার ইজারা দিবি? তোর বাপের বাজার এটা, কুত্তার বাচ্চারা। বাংলাদেশ সরকার হয়ে গেছে বলে একটা জায়গার মধ্যে বাজার ডিক্লেয়ার করে দিয়েই একটা মস্তান ছেলের কাছে ইজারা দিয়ে মানুষের কাছে চাঁদা উঠানো শুরু করে দেন। একটা লোক মুরগি বেচবে, একটা শশা বেচবে, একটা বেগুন বেচবে, আর শুয়োরের বাচ্চারা বাজার নামে ওখান থেকে তুলা তুলবে। এটা নাকি আইন বৈধ। এই যে অবস্থা, এটার বিরুদ্ধে কে কথা বলবে বলেন? কেন আপনি বাজারে তুলা তুলবেন? আপনি যে বাজার উন্নয়ন করতে পারেন নাই, যে এই বাজারে ন্যূনতম অবকাঠামো নাই, যে জমিটা সরকারের না, জমিটা ভূমি মন্ত্রণালয়ের না, সেখানে চাঁদা উঠাবেন আপনি কে? জমিটা ভূমি মন্ত্রণালয়ের, আর চাঁদা উঠাবে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইজারা দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, টাকা যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কেন? এগুলো অন্যায় না? চট্টগ্রাম বন্দরে বাজার দিলে, আরে বেটা তোর তো একটা নৌকাও নাই ঘাটে বিরানোর মতো। আজকে বাংলাদেশে এত বড় বাজার তৈরি হয়েছে, এক্সপোর্ট মার্কেট তৈরি হয়েছে, ইম্পোর্ট মার্কেট, আমার সবকিছু আনতে হয়, পেঁয়াজ রসুন আদা পর্যন্ত আমদানি করতে হয়, কাঁচা মরিচ আমদানি করতে হয়। আমদানি কি তোর বাপের মাথা দিয়ে আনবে? আমদানির জন্য তো বন্দর লাগবে, বন্দর উন্নয়ন করার জন্য টাকা তোর কাছে আছে বেটা? তোর তো বেঁচে থাকার টাকায়, খাওয়ানোর টাকায় বাংলাদেশ সরকারের নাই। আর তোর মতামত নিয়ে বন্দর করতে হবে? তুমি জাতীয় নাগরিক হয়ে গেছো, তোমার জনগণের অধিকার হয়ে গেছে বেটা। আর বেটা ভিক্ষা দিলে তুই মারা গেলে, ছাত্র আন্দোলনে মারা গেছে, আজ পর্যন্ত তালিকা করতে পারিনি আমরা। প্রতিদিন একটা একটা করে ছেলে মারে। চিন্তা করেন, মুগ্ধর বাপু আজকে টেলিভিশন টক শোতে কথা বলে, মুগ্ধর ভাই এখন নমিনেশন পায়। কেন? মুগ্ধ ওখানে জীবন দিয়েছে। আরে বেটা জীবন দিয়েছে তোকে এমপি বানানোর জন্য? হাই শুয়োরের বাচ্চা, তুই যে নমিনেশন নিতে গেলি, তোকে এমপি বানানোর জন্য কি মুক্ত জীবন দিয়ে গেছে? মুক্ত জীবন দিয়ে গেছে সে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তোকে এমপি বানানোর জন্য তো। আর তোর বাপের চেহারাটা কি সুন্দর হয়ে গেছে, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে গেছিস তোরা। এইগুলো বললে আপনারা বলবেন আমরা গালাগালি করি। তুই মুগ্ধর ভাই হয়ে তুই কেন নমিনেশন চাবি? কি কারণে? কি যোগ্যতা বলে তোর? ভাইয়ের রক্ত বিক্রি করতে আসছিস তুই এখানে? এগুলো বলা যাবে না। কাজে সরকার সবাইকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার কাজ আপনি করেন। ভালো কাজ করলে মানুষ আপনাকে ভালো বলবে। ধান্দাবাদী ছেড়ে চট্টগ্রাম বন্ধ দিতে চান, দেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। যদি ভালো হয় মানুষ আপনাকে সাবাসী দেবে, ভালো বলবে। পদ্মা ব্রিজ বানান, শেখ হাসিনা যত দোষী হোক, পদ্মা ব্রিজ নিয়ে কোনো দোষ নাই, সেটা সবাই যাচ্ছে। আপনি ঢাকা বিমানবন্দর উন্নতি করতেছেন, মানুষ তো দেখে খুশি হয়, সরকারি গালি দেয়, কিন্তু উন্নত দেশের হচ্ছে, তা আপনি সেটা করেন। সেটা না করে যদি আপনি এগুলা করেন, এই সমস্ত এনডি ফেন্ডি কোনো ব্যাপার না, সাইন করে আসেন, অসুবিধা নাই। গোপন তথ্য গোপন করেন না, মানুষকে জানায়েন না, যান করেন, কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দেন না। ওরা একটু বেশি মুনাফা নিবে, না নিলে তারা করবে কেন? তাদের 20 বছর 30 বছরের জন্য তাদেরকে তো ইজারা দিতেই হবে, তারা যাবে কেন? 99 সনে ইজারা কি দেয় নাই ভারত? এই ব্রিটিশকে হংকংকে ফিরিয়ে নিতে পারে নাই, চীন সরকার তো ফিরিয়ে নিয়ে গেছে। কাজে আপনি বিদেশির কাছে দেওয়াটাই মানে অন্যায় না। আপনি যে গ্রামীণ ফোন দিলেন, এর প্রশ্ন করেন না কেন?
আপনি রবির লিঙ্ক দিলেন, এটা প্রশ্ন করেন না কেন? এমন তো অনেক ডেভেলপমেন্ট আছে যেগুলা বিদেশিদের করতে দিলে তারা করতে আসবে, এতে আমাদের বেনিফিট আছে, লং রানে বেনিফিট আছে। কাজে চট্টগ্রাম বন্দর অবিলম্বে বিদেশিদের দেওয়া হোক, 10 বছর পরে অটোমেটিক্যালি বিদেশিরা এখান থেকে চলে যাবে। আমাদের দেশে অনেক আগে আমাদের দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ছিল, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ছিল। ওই ব্যাংকগুলো কিন্তু এখন আর বিদেশি কেউ এমডিগিরি করতে আসে না, ম্যানেজারগিরি করতে আসে না, এগুলা সব বাংলাদেশের লোকেরা এখন করে। বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এখন কোনো সিও বিদেশির না, সব বাংলাদেশের ছেলেরাই করে। কাজে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে দেন, এগুলা চলে। তারপরে শেষ করতে চাই, আজকে আরেকটি প্রশ্ন আপনি বলেছিলেন যে আমার জাতীয় নিরাপত্তা সাহেব একদিন আগে ভারতে গিয়েছেন। দেখেন, কলম্বো সিকিউরিটি এনক্লেভ এটা মোটামুটি হলো শ্রীলঙ্কা, ভারত, মরিশাস এবং মালদ্বীপ। তার সঙ্গে ভারত তার উদ্দেশ্যে, তার স্বার্থে বাংলাদেশকে ইনক্লুড করেছে। এখন আমাকে বলেন, কলম্বো এনক্লেভের সঙ্গে আমরা তো কলম্বো বন্দর ব্যবহার করি না, আমরা তো পেনাং বন্দর ব্যবহার করি, আমরা তো সিঙ্গাপুর বন্দর ব্যবহার করি। আমাদের জাহাজ ছাড়লে পরে আমাদের দুবাইয়ে যায়, আমাদের জাহাজ তো কলম্বোতে থামে না। তাহলে কলম্বো এনক্লেভ হলো ভারত থেকে মরিশাসে যাইতে, ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে শ্রীলঙ্কা যাইতে বা মালদ্বীপে যাইতে, এইটার এনক্লেভ। এবং সেই এনক্লেভে বাংলাদেশকেও ঢুকাতে চাচ্ছে শ্রীলঙ্কার মাধ্যমে, যাতে আমরা সিঙ্গাপুরে বা দুবাইতে সরাসরি না গিয়া আমরা এখানে একটা দিন থাকি, হল্ট করি কলম্বোতে, তাহলে আমাদের কিছু খরচ বাড়বে, ওদের আয় বাড়বে। কারণ আমাদের খরচ হলেই তো ওদের আয় বাড়বে, এটা তো নিয়ম, একজনের খরচ আরেকজনের আয়, এটাই তো অর্থনীতির সিম্পল নিয়ম। কাজেই আপনি বেশি খরচ করতে পারলে আরেকজন বেশি আয় করতে পারবে। আপনাকেও আয় করতে হলে আরেকজনের খরচ করতে দিতে হবে, আবার আপনার কাছ থেকে কেউ আয় করতে হলে আপনিও তাকে তার জিনিস কিনতে হবে। এই সিকিউরিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এখানে বদ্ধতার খাতিরে, যেহেতু এটা 7 বছর আগে হয়েছে, এখানে ভারত এবার মিটিং করবে, বাংলাদেশকে দাওয়াত দিয়েছে। বাংলাদেশের প্রথমে বলা উচিত যে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক নাই, শেখ হাসিনাকে যদি ফেরত না দেন তাহলে আমি দিল্লিতে যাব না। খলিল রহমান সাহেবের যদি গার্ডস থাকতো, এই সরকারের আই টু আই কথা বলার যে বক্তব্য হচ্ছে, চোখে চোখ রেখে কথা বলার যে তথাকথিত কথাগুলো বলা হচ্ছে, এইটা বলতে হলে খলিল রহমানের সাহেব উচিত ছিল যে আমি তোমার এখানে আসবো না, কারণ আমার মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কারণ গতকালকেও তো উনি গেছেন, বুধবার দিন গেছেন, মঙ্গলবার দিন তো অলরেডি তার ফাঁসি হয়ে গেছে। ফাঁসির আসামি যে দেশে আশ্রয় দিছে সেই দেশে উনি কিভাবে যান? আরে আমি তো ক্ষুদ্র একটা মানুষ, ভারতের দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলাম তোমার পানি সম্পদ মন্ত্রী আমাদেরকে যে স্টেট ডিনারের দাওয়াত দিয়েছে, আমি সেই স্টেট ডিনারের দাওয়াতে যাব না, কারণ এই ভদ্রলোক শুক্লা সাহেব মন্ত্রী ছিলেন তখন, এই শুক্লা সাহেব বাংলাদেশে ফারাক্কায় আমাদেরকে পানি দিচ্ছে না। যেহেতু ভারতীয় পানি সম্পদ মন্ত্রী শুক্লা সাহেব এবং তিনিও ভারতের সংসদীয় পরিষদের নেতা, যেহেতু উনার দাওয়াতে আমরা তাজ হোটেলে ডিনার খেতে যাব, সেই ডিনারে আমি যাব না। দিল্লিতে তো আমি 400 এমপিদের সামনে, বাংলাদেশ, পাকিস্তান, সার্ক সব এমপির সামনে, তাদের নেতাদের সামনে, এবং অটল বিহারী বাজপেয়ী শ্রদ্ধেয় নেতা তার সামনে আমি সেই কথা বলেছি যে তোমার ডিনারে আমি যাব না, যেহেতু তুমি ফারাক্কা আমাকে পানি দিচ্ছ না। আজকে আমার ফারাক্কা চুক্তি মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। মিস্টার খলিল সাহেব, আপনি কি কালকে বক্তব্য রাখবেন? বৃহস্পতিবারে যে মিটিংটা হবে, সে বৃহস্পতিবারে এই মিটিং এ আপনি বলবেন আমার ফারাক্কা চুক্তির ব্যাপারে কি হচ্ছে, এটার সঙ্গে তো বাংলাদেশের নিরাপত্তা জড়িত। আমার লক্ষ লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষ পানির জন্য শুকিয়ে মরতেছে।
পদ্মার দুই পারে, তাদের জন্য কিছু বলবেন? যদি না বলেন তাহলে কেন আপনি এই ভারতে গেলেন? আপনি কি আজকে গিয়ে বলতে পারবেন যে শেখ হাসিনাকে আমার সঙ্গে ফেরত দিয়ে দাও, আমি তাকে নিয়ে যাব, নিতে আসছি? পারবেন বলতে? যদি এইগুলা বলতে না পারেন, কলি সাহেব, হ্যাভ এ শেম, হ্যাভ এ শেম, হ্যাভ এ শেম। আপনি উচ্চ শিক্ষিত মেধাবী মানুষ, আপনি বায়োডাটাতে যদিও গ্রামের নাম নাই, বাড়ি ঘরের নাম জানি না, আপনি কোন দেশি তাও জানি না, শুধু শুনেছি আপনার বাবা মা বনানীতে থাকতেন। আপনি সারা বায়োডাটা সার্চ করেও আপনার জন্মভূমি কোথায় পাওয়া যাচ্ছে না, অথচ বাংলাদেশের নিরাপত্তা। কিন্তু আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই খবরটা আছে। আপনি পররাষ্ট্র বিভাগে জয়েন করছিলেন বিসিএস পরীক্ষা দিয়ে, সেটাও আছে। কিন্তু আপনি কোন গ্রামের থেকে আইছেন? অর্থাৎ বাংলাদেশে আপনার কোনো শিকড় নাই বলেই মনে হচ্ছে। কাজে এটা ঠিক করেন, আপনি সিবি ঠিক করেন আগে। আপনি সিবিটাকে জনগণের সামনে জানান আপনি কোন থেকে আসছেন, আপনি নোয়াখালীরা না বরিশাল্লা না আমার কিশোরগঞ্জা না হাওড়ের, এটা করেন। আর পরিশেষে তুমি যেটা বলছো আব্দুল হামিদ সাহেবের বাড়ি ভাঙ্গাটা হয়েছে, এটা একটা রাজনৈতিক খেলা হয়েছে। তোমার চাচা ফজলুর রহমান সাহেব জামাতের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন, কথা বলে ওখানে প্রার্থী মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের ভোটগুলো যাতে তোমার চাচা ফজলুর রহমানের বাক্সে না পড়ে, যাতে ওখানকার মানুষেরা, ইটনা অস্ত্রগ্রাম মিটামনের মানুষেরা আব্দুল হামিদ সাহেবকে ভোট ছাড়াও অনেক ব্যক্তিগত ওনাকে ভালোবাসে। অনেক মানুষ, অনেক লোকের বিপদ আপদে, কিশোরগঞ্জের বিপদে আপদে আব্দুল হামিদ সাহেবের ও ভক্ত, তারা এটা অনেকটা পীরের মতো তাকে ভক্ত করে। সেইখানে এই মুহূর্তে ঘটনাটা ঘটানো হয়েছে একমাত্র কারণে, যাতে আওয়ামী লীগের আব্দুল হামিদ সাহেবের পক্ষের ভোটগুলো তোমার চাচা ফজলুর রহমান সাহেবের ধানের শীষের মার্কা না যায়। ফলাফল কি? এই ভোটগুলো যাবে জামাতের পক্ষে। আর আব্দুল হামিদ সাহেবের জ্যাঠাস হলো গোলাম আজম এবং নিজামী, দুজনেরই বেআইন, একই পরিবারের লোক। ওনার শ্বশুর বাড়ির সবাই, আমার গ্রামে বাড়ি, আসমিতাতে বাড়ি, আমার কোটি থানায়, সবাই এ টু জেড জামাত করে। ফজলুর রহমান সাহেবের কপালটা খাইলো। উনি হয়তো অস্বীকার করবে, বলবে আমি জানি না। তোমার লোক একজনের বাড়ি ভাঙবে, তুমি জানবো না? তুমি কিসের চ্যানেল বলেন? সরি, তুমি নেতা হইলা? কিসের নেতাটা তুমি? তোমার কথা তোমার নেতা কর্মীরা মানবে না, কর্মীরা ইচ্ছা মতো যা খুশি তা করে ফেলবে, আর তুমি বাংলাদেশের নেতা হয়ে যাবা গা। আরে বাপরে বাপ, নেতারা জায়গা পাও না তুমি। সো এইটা ফজলুর রহমান সাহেবকে এর মূল্য দিতে হবে। আব্দুল হামিদের একটা দুইটা বাড়ি ভাঙিয়া গেলে কিছু হয় না। এই 10 বছর আগে আব্দুল হামিদের কোনো বাড়ি ছিল না, 15 বছর আগে আব্দুল হামিদের ভাঙ্গা বাড়ি ছিল, কোনো বাড়িঘর ছিল না। এখন না 15 বছর হয়েছে, ভেঙে গেছে, আবার হয়ে যাবে না, অসুবিধা তো নাই। বুঝতে পারছেন না? জামাতে আত্মীয় স্বজন আছে, তার শালা মন্দির আছে, তারাই করে দিবে না জামাত ক্ষমতায় গেলে। কিন্তু বিএনপি কে যেন যে বারবার টেপে ফেলানো হচ্ছে, বিএনপি কে নির্বাচনে একটা চমক জামাত দেখাবে, এটা নিয়ে কালকে আলোচনা করবো তোমার সঙ্গে। কালকে আমাকে সময় দিও, জামাত বিএনপি কে কিভাবে চমক দেখাবে, কি প্রস্তুতি নিচ্ছে, এই ব্যাপারে তোমার সঙ্গে কালকে 7টা বা 8টার সময় কথা বলবো। আমি গ্রামে থাকবো, 7টার সময় আমি জনগণকে সাথে নিয়ে কথা বলবো না। তোমার এই টক শোর সঙ্গে এলাকার জনগণও থাকবে, সেখানে চমকটা কিভাবে দিবে জনগণের সামনে নিয়ে সাক্ষী রেখে বলবো না। তো কালকে 7টার সময় তোমার সঙ্গে আবার কথা বলার আমন্ত্রণ দিয়ে আমি